জীবনের এক অদ্ভুত রেলযাত্রা, এক ঝাঁক যাত্রী আর প্রত্যেকের ব্যাগে লুকানো এক একটা গোপন রহস্য। কেউ যাচ্ছে জীবনের প্রথম প্রেমের প্রস্তাব দিতে, কেউ যাচ্ছে অসুস্থ মায়ের সেবা করতে, আবার কেউ হয়তো নিজের অজান্তেই তাড়া করে ফিরছে এক অদ্ভুত অতীতকে। গল্পের জাদুকর হুমায়ুন আহমেদের কালজয়ী উপন্যাস কিছুক্ষণ এবার পর্দায় নতুন রূপ নিয়ে এসেছে। বনলতা এক্সপ্রেস শুরুটা এক সাধারণ ট্রেন যাত্রার মতো মনে হলেও প্ল্যাটফর্ম ছাড়ার ঠিক আগ মুহূর্তে যখন চারজন লোক কাঁধে করে এক রহস্যময় কফিন নিয়ে কামরায় প্রবেশ করে, তখনই বদলে যায় পুরো পরিবেশ। ট্রেনের করিডোরে সাদা চুলের এক বৃদ্ধ নিজেকে দাবি করছেন দৈত্য হিসাবে। তিনি কি আসলেই কোনো অশুভ শক্তির সংকেত, নাকি এক গভীর জীবনের দর্শনের অংশ? একদিকে ক্ষমতার দম্ভে মত্ত এক প্রভাবশালী ব্যক্তিত্ব, অন্যদিকে এক মধ্যবিত্ত পরিবারের চিরচেনা টানাপোড়েন আর এক লাজুক তরুণের অব্যক্ত ভালোবাসা। সবকিছুই এই এক ট্রেনের কামরায় বন্দী। বিপদের মুখে দাঁড়িয়ে এক একটি চরিত্র যখন নিজেদের মুখোশ খুলে ফেলে, তখন শুরু হয় এক অসম লড়াই। কে সেই কফিনের যাত্রী? কেনই বা মাঝপথে এই অদ্ভুত যাত্রা থমকে দাঁড়ালো? ক্ষমতার দম্ভ কি পারবে প্রকৃতির নিয়মের সামনে মাথা নোয়াতে? এই সব প্রশ্নের উত্তর আর জীবনের এক মায়াবী অনুভূতির গল্প নিয়ে আজকের মুভি এক্সপ্লানেশন বনলতা এক্সপ্রেস। চলুন শুরু করা যাক এই রোমাঞ্চকর যাত্রা। গল্পের শুরুতে দেখা যায় ভার্সিটি পড়ুয়া ছাত্র জাফর রেল স্টেশনে তার বন্ধুর জন্য অপেক্ষা করছে। সে রাজশাহী যাচ্ছে মূলত তার ব্যাচমেট রুবিকে মনের কথা জানাতে। যদিও লাজুক স্বভাবের কারণে সে বেশ দ্বিধাগ্রস্ত। তার বন্ধু স্টেশনে এসে পৌঁছালে জাফর একবার ফিরে যাওয়ার কথা ভাবলেও বন্ধুর উৎসাহে শেষ পর্যন্ত ট্রেনের উদ্দেশ্যে রওনা হয়। এরই মধ্যে স্টেশনে সিগারেট ধরানোর চেষ্টা করতে থাকা সুদর্শন যুবক আশাবের সাথে পরিচয় হয় গোলাপি শাড়ি পরা সুন্দরী মেয়ে চিত্রার রূপে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। ট্রেনের এক অন্য কামরায় দেখা যায় এক অন্তঃসত্ত্বা স্ত্রী, বদমেজাজি স্বামী আজিজ ও তাদের ছোট্ট মেয়েকে। হুইসেল বাজলে ট্রেন ছাড়ার ঠিক আগ মুহূর্তে চারজন লোক একটি লাশের কফিন নিয়ে ট্রেনে ওঠে। অদ্ভুত বিষয় হলো, সেই মৃতদেহটি নিজেই নেপথ্যে তার গল্প বলা শুরু করে। সে জানায় বেঁচে থাকতে সে সব জায়গায় দেরি করে পৌঁছাতো এবং মৃত্যুর পরেও তার সেই অভ্যাসের পরিবর্তন হয়নি। ট্রেনের সাধারণ যাত্রীদের ভিড়ে আরও আছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তার পরিবার, সহকারী এবং একটি ব্যান্ড দল। ট্রেন চলতে শুরু করলে চিত্রা তার প্রথম শ্রেণীর কেবিনে গিয়ে দেখে এক সাদা চুল দাড়ির বৃদ্ধ আয়েশ করে সিগারেট খাচ্ছেন। অ্যাটেন্ডেন্টকে অভিযোগ করেও লাভ হয় না, কারণ বৃদ্ধ তাকে 1000 টাকার নোট দিয়ে ম্যানেজ করে ফেলেন। বৃদ্ধের অসহ্য প্রশ্নবাণে অতিষ্ঠ চিত্রা তার নামের অর্থ নক্ষত্র হওয়া সত্ত্বেও তা চেপে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের 3য় বর্ষে পড়ুয়া চিত্রাকে দেখে বৃদ্ধ যেন জেরার মাত্রা আরও বাড়িয়ে দেন। ক্লাস খোলা থাকা সত্ত্বেও সে কেন ট্রেনের কামরায় সময় নষ্ট করছে, এই কৈফিয়ত দিতে দিতে চিত্রা এতটাই বিরক্ত হয়ে যায় যে সে তড়িঘড়ি করে কেবিন থেকে বেরিয়ে যেতে চায়। আর ঠিক তখন সিটের সাথে সজোরে এক ধাক্কা খেয়ে সে ব্যথা পায়। অন্যদিকে ট্রেনের অন্য এক কামরায় দেখা যায় যুবক আশাবকে। তার মা একজন সাইকিয়াট্রিক পেশেন্ট হওয়ার কারণে সারাক্ষণ অবান্তর সন্দেহ করেন ছেলের শরীর থেকে কিসের দুর্গন্ধ আসছে। সে কি নেশা করছে নাকি কোনো মেয়ের পেছনে ঘুরছে? মায়ের এমন মানসিক অস্থিরতা আর বিরতিহীন অভিযোগে এক পর্যায়ে আশাবের ধৈর্যচ্যুতি ঘটে। সে রাগের মাথায় ঘোষণা দেয় যে আজ সারা রাত সে মদ খেয়ে ড্যাং ড্যাং করে নাচবে। এই জেদ নিয়ে সে কেবিন ছেড়ে বেরিয়ে পড়ে। লাঞ্চ কেবিনে চিত্রার সাথে তার দেখা হয় এবং আশাব তাকে জাদুর খেলা দেখিয়ে মুগ্ধ করে। চিত্রার সমস্যার কথা শুনে আশাব তাকে প্রস্তাব দেয় যে চিত্রা যেন তার মায়ের সাথে কেবিন অদল বদল করে থাকে। রাজি হয়ে চিত্রা যখন আশাবের মায়ের কেবিনে যায়, সেখানে শুরু হয় আরেক বিপত্তি। সাজেদা বেগম চিত্রাকে দেখা মাত্রই তার ব্যক্তিগত জীবন, বিয়ে এবং পরিবার নিয়ে প্রশ্নের পাহাড় সাজিয়ে বসেন। সাজেদা বেগম তাকে একের পর এক ব্যক্তিগত প্রশ্নে জর্জরিত করতে থাকেন। চিত্রা জানায় সে দিনাজপুরে তার অসুস্থ বড় মামার কাছে যাচ্ছে, যার হার্টের অসুখ। কিন্তু সাজেদার কৌতূহল তাতেও মেটে না। তিনি জেরা শুরু করেন, হার্টের অসুখ হলে মামা কেন দিনাজপুরে পড়ে আছেন? চিত্রা নিরুপায় হয়ে উত্তর দেয় যে সে তার মামাকে নিয়ে আসতেই সেখানে যাচ্ছে। এরপর শুরু হয় তার পরিবার নিয়ে অনুসন্ধান। চিত্রা জানায় তার বাবা মা কেউই বেঁচে নেই। বাবা ছিলেন একজন ব্যাংকার। সাজেদা এমনকি চিত্রার ঘুমের মধ্যে নাক ডাকার অভ্যাসের মতো অদ্ভুত বিষয় নিয়েও প্রশ্ন করতে ছাড়েন না।
এক পর্যায়ে তিনি আবেগপ্রবণ হয়ে নিজের ছেলের বিরুদ্ধে নালিশের ঝুলি খুলে বসেন। তিনি জানান, ছোটবেলা থেকে অনেক কষ্টে ছেলেকে মানুষ করলেও এখন সে তার কোনো কথাই শোনে না। সে একজন চরম বজ্জাত, যে কিনা মদ, সিগারেট আর মেয়ে মানুষ নিয়ে ফুর্তি করে বেড়ায়। চিত্রা তাকে শান্ত করার চেষ্টা করলে বলে যে আশাব হয়তো অতটা খারাপ নন যতটা তিনি ভাবছেন। এদিকে আশাব যখন চিত্রার ছেড়ে দেয়া কেবিনের সামনে আসে, তখন রহস্যময় সে বৃদ্ধ তাকে সরাসরি প্রশ্ন করেন সে ম্যাজিশিয়ান কিনা। আশাব তার তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা দিয়ে বৃদ্ধকে অবাক করে দেয়। সে বলে দেয় যে বৃদ্ধ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বর্তমানে অঙ্ক করছেন, এবং তার ব্যাগ থেকে ঝুলে থাকা পোস্টকার্ড প্রমাণ করে তিনি বিদেশ থেকে এসেছেন। বৃদ্ধ তার এই অসাধারণ ক্ষমতার প্রশংসা করলেও নিজের এক অদ্ভুত পরিচয় দেন। তিনি নিজেকে দৈত্য বলে দাবি করেন। রাত 9টা বাজতে বৃদ্ধ তার মদ্যপানের রাজকীয় আয়োজন শুরু করেন। ঝকঝকে গ্লাস, বরফের বাক্স আর ন্যাপকিন সাজিয়ে তিনি আশাবকেও পানের আমন্ত্রণ জানান। আশাব তাকে স্বাস্থ্যের দোহাই দিয়ে বাধা দিলেও বৃদ্ধ পিথাগোরাসের উপপাদ্য আর মহাবিশ্বের 4 সংখ্যার মাহাত্ম্য শুনিয়ে তাকেও এক পেগ পান করতে প্ররোচিত করেন। আশাবও যেন বৃদ্ধের দর্শনের জালে আটকে গিয়ে অনিচ্ছা সত্ত্বেও পানে যোগ দেয়। গল্পের অন্যদিকে ট্রেনের ভিআইপি বা বিশেষ কেবিনে মন্ত্রী আবুল খায়ের সাহেব ও তার স্ত্রী সুরমা একান্তে রোমান্টিক সময় কাটাচ্ছিলেন। নিঃসন্তান হওয়া সত্ত্বেও তাদের দাম্পত্য জীবনে ভালোবাসার কোনো অভাব নেই। মন্ত্রী কৌতুক করে বলেন যে লোকে তাদের জুটিকে বানরের গলায় মুক্তোর মালা বলে। ঠিক এই আনন্দঘন পরিবেশের মাঝেই ছন্দপতন ঘটে যখন মন্ত্রীর সেক্রেটারি এসে কানে কানে এক দুঃসংবাদ দিয়ে যান। মন্ত্রীর একটি কবিতার জেরে তার মন্ত্রিত্ব চলে গেছে। এই সংবাদ মুহূর্তেই ট্রেনের সাধারণ যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়ে, যা অনেকের কাছে অবিশ্বাস্য মনে হয়। ক্ষমতার এই আকস্মিক পতনে মন্ত্রী বিচলিত হয়ে পড়েন। এরই মধ্যে মন্ত্রী শালিকা যমুনার অহংকারী ও উদ্ধত্ত আচরণ সবার সামনে প্রকাশ পায়। ট্রেনের ভেতরে ব্যান্ড শো আর নাচের আয়োজনের সময় অসাবধানতা বশত এক অ্যাটেন্ডেন্টের হাতে থাকা জুস যমুনার দামি পোশাকে পড়ে যায়। এতে যমুনা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে লোকটিকে সবার সামনেই চর মারে। শুধু তাই নয়, মন্ত্রী ও সুরমার বারবার নিষেধ করা সত্ত্বেও যমুনা জেদ ধরে সেই অসহায় অ্যাটেন্ডেন্টকে সবার সামনে কান ধরে উঠবস করায়। অপমানে আর কান্নায় ভেঙে পড়া সেই অ্যাটেন্ডেন্টের চলে যাওয়ার দৃশ্যটি ট্রেনের এই বিচিত্র যাত্রায় একদিকে ক্ষমতার দম্ভ আর অন্যদিকে সাধারণ মানুষের চরম লাঞ্ছনার এক বাস্তব ছবি ফুটিয়ে তোলে। গল্পের অন্য প্রান্তে এক বিরামহীন অশান্তির দৃশ্য ফুটে ওঠে। বদমেজাজি আজিজ এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রী আফিয়ার মধ্যে ঝগড়া যেন নিত্যদিনের সঙ্গী। তাদের এই চিৎকারে অতিষ্ঠ হয়ে ছোট্ট মেয়ে নিতু কানে হাত দিয়ে বসে থাকে। আজিজ যখন তার স্ত্রীকে কটু ভাষায় আক্রমণ করে বলেন যে তার কাজ শুধু বাচ্চা জন্ম দেওয়া, তখন সে নিতু জন্মের সময়কার গ্রামবাসীর এক কুসংস্কারের কথা তুলে ধরে। লোকে নাকি বলতো নিতুর পা হবে উল্টো। অভিমানী নিতু জেদ করে তার পা ট্রেনের আপার বাদ থেকে ঝুলিয়ে দোলাতে থাকে, কিন্তু বাবার ধমকে সে শেষ পর্যন্ত কেবিন ছেড়ে বেরিয়ে পড়ে। নিতু সারা ট্রেন ঘুরে বেড়াতে বেড়াতে পৌঁছে যায় জাফর, শাকিল আর রুবির কেবিনে। সেখানে রুবি নিবিষ্ট মনে পড়াশোনা করছে আর জাফর তার পাশে দাঁড়িয়ে আছে। রুবি যখন জাফরকে খুনসুটি করে বলে যে সে ভালো ছাত্র হয়ে সবার সিট দখল করে নেবে, তখন নিতু অবাক হয়ে তাদের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক লক্ষ্য করে। অন্যদিকে আজিজ তার মেয়েকে না পেয়ে হন্তদন্ত হয়ে সারা ট্রেন খুঁজতে শুরু করেন। এদিকে সাজেদা বেগমের পাল্লায় পড়ে চিত্রার অবস্থা একদম নাজেহাল। সাজেদা বেগম তার উপর অনবরত প্রশ্নের বাণ ছুড়ে মারেন এবং হুট করে চিত্রাকে বৌমা বলে ডাকতে শুরু করেন, যা চিত্রার জন্য অত্যন্ত অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। এরই মধ্যে নিতুর দেখা হয় প্রফেসর রশিদ সাহেব এবং জাদুকর আশাবের সাথে। আশাব সেখানে জাফরদের ম্যাজিক দেখাচ্ছিল। রশিদ সাহেব যুবকদের উদ্দেশ্যে জীবনের এক অদ্ভুত দর্শন দেন। দুটি কথা সবসময় মনে রাখতে হবে, যদিও সেই কথা দুটি কি তা তিনি নির্দিষ্ট করেন না। ঠিক সেই সময় আজিজ সেখানে পৌঁছে নিতুর কান ধরে টেনে নিয়ে যেতে থাকেন। উপস্থিত সবাই তাকে বাধা দিতে গেলে আজিজ অত্যন্ত অভদ্রভাবে তাদের আক্রমণ করেন এবং মদ্যপান ও নারী নিয়ে ভ্রমণের খোঁটা দিয়ে নিজের মেয়েকে শাসনের নামে হেনস্থা করেন। এদিকে মন্ত্রীদের কেবিনে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে যমুনা বুঝতে পারে এটি রেলকর্মীদের ইচ্ছাকৃত শিক্ষা। মন্ত্রী খায়ের সাহেব অনুধাবন করেন যে ক্ষমতা হারালে মানুষ কতটা অসহায় হয়ে পড়ে। তাদের ভিডিওগ্রাফার বদরুলকে রেলকর্মীদের কাছে পাঠানো হলে সে প্রায় বিপ্রস্ত অবস্থায় ফিরে আসে।
কর্মীরা সাফ জানিয়ে দেয়, রানিং ট্রেনে আমরাই সরকার। ক্ষমতার এই পট পরিবর্তন যখন সবার মনে ত্রাস সৃষ্টি করছে, তখন ট্রেনটি একটি স্টেশনে থামে। আজিজ শান্ত হয়ে নিতুকে নিয়ে নিচে নামে। সেখানে এক চায়ের দোকানে বসে নিতুর অবুঝ কথাগুলো আজিজের হৃদয় স্পর্শ করে। সে নিতুকে তার ছোটবেলার এক বৃষ্টির রাতের গল্প শোনায় এবং বুঝতে পারে যে বাবা মায়ের ভালোবাসা সত্যি নিঃস্বার্থ। বাবা মায়ের এই খুনসুটির মাঝেই ট্রেন আবারও চলতে শুরু করে। অন্যদিকে রুবিদের কেবিনে এক নতুন রহস্যের উদয় হয়। চাদর জড়ানো এক মধ্যবয়স্ক ভদ্রলোক হন্তদন্ত হয়ে সবার কেবিনে একটি ছবি দেখিয়ে কাউকে খুঁজছেন। ছবিটি দেখা মাত্রই জাফর ও তার বন্ধুরা চমকে ওঠে। এটি তো চিত্রার ছবি। লোকটির দীর্ঘশ্বাসে বেরিয়ে আসে এক অজানা সত্য। তিনি জানান চিত্রা তার ভাগ্নি, যে কিনা আজ বিয়ের আসর থেকে পালিয়ে এই ট্রেনে চড়েছে। ছোটবেলা থেকে মা বাবা হারা মেয়েটিকে তারা অনেক আদর যত্ন দিয়ে বড় করেছেন। লোকটির আকুতি ভরা প্রশ্ন, তারা কি কোথাও চিত্রাকে দেখেছে? জাফররা এক কঠিন পরিস্থিতির মুখে পড়ে যায়। চিত্রার বড় চাচা যখন হন্তদন্ত হয়ে ছবি দেখিয়ে তাকে খুঁজছিলেন, তখন জাফর, শাকিল আর রবি মিলে চিত্রার ভালোর কথা ভেবে একযোগে মিথ্যা বলে যে তারা তাকে চেনে না। কিন্তু নিয়তি ছিল অন্যরকম। তারা করিডোরে বের হতেই দেখে চিত্রার সাথে তার বড় চাচার মুখোমুখি দেখা হয়ে গেছে। চাচাকে দেখে ভয়ে চিত্রা তাকে একপাশে টেনে নিয়ে যায়। বড় চাচা জেরা শুরু করেন যে সে কি রাশেদ নামের কাউকে বিয়ে করেছে কিনা। চিত্রা বারবার অস্বীকার করে জানায় রাশেদ তাকে বিয়ে করবে না এবং তার সাথে সব সম্পর্ক শেষ। কিন্তু পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে যখন সাজেদা বেগম কেবিন থেকে বেরিয়ে এসে চিত্রাকে বৌমা বলে ডাকতে শুরু করেন। বড় চাচা রেগে গিয়ে জানতে চান এই মহিলাকে এবং কেন তাকে বৌমা বলছেন। চিত্রা কোনো উত্তর দিতে না পেরে মুখে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে সেখানে আশাবের প্রবেশ ঘটে। আশাব পরিস্থিতি বেগতিক দেখে সটকে পড়তে চাইলেও তার মা তাকে ধরে ফেলেন। বড় চাচা আশাবকে রাশেদ ভেবে বসেন এবং আশাব যখন বিনয়ের সাথে নিজের পরিচয় দিয়ে বলে যে সে একজন ডাক্তার, তখন বড় চাচা দারুণ খুশি হয়ে যান। তিনি ভাবেন চিত্রা হয়তো কোনো ডাক্তারকেই বিয়ে করেছে। এরপর সবাই মিলে রশিদ সাহেবের কেবিনে গিয়ে গল্প শুরু করলে চিত্রা সুযোগ বুঝে আশাবকে সব সত্যি খুলে বলে। তবে এই স্বস্তির পরিবেশ বেশিক্ষণ স্থায়ী হয় না। ট্রেনের অ্যাটেন্ডেন্ট বশির হন্তদন্ত হয়ে এসে জানায় যে ৫ নম্বর কেবিনে এক মহিলার প্রসব বেদনা উঠেছে। সমস্যা হলো মহিলার স্বামী আজিজ অত্যন্ত একগুঁয়ে এবং রক্ষণশীল। সে কোনো পুরুষ ডাক্তার দিয়ে তার স্ত্রীকে স্পর্শ করতে দেবে না। পুরো ট্রেনে কোনো লেডি ডাক্তার না থাকায় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। প্রফেসর রশিদ সাহেব লজিক দিয়ে আজিজকে বোঝাতে চাইলেও আজিজ উল্টো আশাবকে মাতাল বলে অপবাদ দেয় এবং অত্যন্ত অভদ্র আচরণ করে। উপায় না দেখে রশিদ সাহেব ভার্সিটি ছেলেদের ডেকে আজিজকে টাই দিয়ে হাত বেঁধে রাখার ব্যবস্থা করেন, যাতে অন্তত প্রসূতির প্রাণ বাঁচানো যায়। করিডোরে দাঁড়িয়ে চিত্রা লক্ষ্য করে যে আশাব প্রচন্ড বিচলিত এবং কাঁপছে। একজন অভিজ্ঞ ডাক্তার হওয়া সত্ত্বেও কেন সে ভয় পাচ্ছে? চিত্রার এই প্রশ্নের উত্তরে আশাব তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিটি খুলে বলে। আশাব জানায় তার আগে একটা বিয়ে হয়েছিল। তার স্ত্রী ছিল তার মায়ের প্রিয় বন্ধুর মতো, কিন্তু সন্তান জন্ম দেওয়ার সময় আশাবের স্ত্রী ও নবজাতক সন্তান দুজনেই মারা যায়। এই চরম শোক সহ্য করতে না পেরে আশাবের মা সাজেদা বেগম তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এবং প্যারানয়েড সাইকিয়াট্রিক পেশেন্টে পরিণত হন। সেই থেকে তিনি যে কোনো তরুণী মেয়ে দেখলেই নিজের মৃত পুত্রবধূ ভেবে বৌমা বলে ডাকতে শুরু করেন। নিজের জীবনের এই করুণ ইতিহাস বলতে গিয়ে আশাব যেন পুনরায় সেই ভয়াবহ স্মৃতির সম্মুখীন হয়, যা তাকে মানসিকভাবে ভেঙে ফেলে। আশাবের জীবনের সেই ট্র্যাজেডি শুনে চিত্রার মন বিষাদে ভরে যায়। মায়ের এমন মানসিক অবস্থার পেছনের কারণ জানতে পেরে সে আশাবকে সাহস যোগায়। আশাব জানায় ইন্টার্নশিপের সময় প্রতিদিন অসংখ্য ডেলিভারি করানোর অভিজ্ঞতা তার আছে। এরপর রুবি, জাফর আর শাকিলকে গরম পানি ও প্রয়োজনীয় সরঞ্জাম জোগাড়ের দায়িত্ব দিয়ে আশাব আর চিত্রা আফিয়ার কেবিনে ঢোকে। অন্যদিকে ট্রেনের ভিআইপি বগিতে তখন চরম আতঙ্ক। বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় যমুনা ও ফয়সাল ভয়ে দিশেহারা হয়ে পড়ে। ব্যান্ড দলের পরিচালক কাউসার তার দামি বাদ্যযন্ত্র নষ্ট হওয়ার ভয়ে ট্রেন থামানোর জেদ ধরে। ফয়সাল গায়ের জোরে চেইন টানলে ট্রেনটি ভাওয়ালের জঙ্গলের মাঝখানে ক্যাস ক্যাস শব্দে দাঁড়িয়ে পড়ে। মন্ত্রী আবুল খায়ের নিজে রয়ে গেলেও তার স্ত্রী সুরমা, শালিকা যমুনা এবং ব্যান্ড দল সেই ঘোর অন্ধকারে বন ঘেরা জায়গায় নেমে যায়। এদিকে কেবিনে আটকা পড়া আজিজ রাগে ফুঁসতে থাকে। তার অনুমতি ছাড়া পুরুষ ডাক্তার তার স্ত্রীকে দেখছে, এটা সে মানতে পারছিল না। অবশেষে রশিদ সাহেবের অনুমতিতে নিতু তার বাবার হাতের বাঁধন খুলে দিলে আজিজ দৌড়ে গিয়ে আফিয়ার দরজায় ধাক্কা দিতে শুরু করে।
এরই মধ্যে পকেটমার শাহ আলমের কাছ থেকে উদ্ধার হওয়া ব্লেড নিয়ে আশাব সফলভাবে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। করিডোরে দাঁড়িয়ে আজিজ যখন তার নবজাতক মেয়ের কানে আজান দিচ্ছিল, তখন এক স্বর্গীয় পরিবেশ তৈরি হয়। চিত্রা এই সুযোগে তার বড় চাচাকে সব সত্যি খুলে বলে যে সে আসলে বিবাহিত নয়। কিন্তু খুশির এই রেশ দীর্ঘস্থায়ী হয় না। প্রসূতি আফিয়ার রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় আশাব জানায় তাকে দ্রুত হাসপাতালে নিতে হবে, কিন্তু ইঞ্জিনের ত্রুটির কারণে উদ্ধারকারী ট্রেন আসতে আরো কয়েক ঘন্টা সময় লাগবে। বনের মাঝে আটকা পড়া এই ট্রেন থেকে একমাত্র হেলিকপ্টারই পারে আফিয়ার প্রাণ বাঁচাতে। আর সেই হেলিকপ্টার ডাকার ক্ষমতা আছে কেবল ভিআইপি বগিতে থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবুল খায়েরের। প্রফেসর রশিদ সাহেব দ্রুত মন্ত্রীর কামরার দিকে ছোটেন। ওদিকে মন্ত্রী খায়ের সাহেব স্মৃতির সাগরে ডুবে আছেন। তার মনে পড়ছে ছোটবেলার আক্কাস মাস্টারের কথা, যিনি সত্য বলার অপরাধে চোর অপবাদ নিয়ে স্কুল ছেড়েছিলেন। খায়ের সাহেব অনুধাবন করেন যে তার বাবার দোয়া সত্ত্বেও তার অন্তরে সেই শৈশবের মায়া আর অবশিষ্ট নেই। তিনি এখন এক কঠোর ও দুষ্টু মানুষ হিসাবে পরিচিত। ঠিক সেই মুহূর্তে রশিদ সাহেব কামরায় ঢুকে এক মুমূর্ষু যাত্রীর প্রাণ বাঁচাতে হেলিকপ্টার ডাকার আকুতি জানান। আফিয়ার সন্তান প্রসবের পর প্রচণ্ড রক্তক্ষরণে পরিস্থিতি যখন জীবন মরণ সন্ধিক্ষণে, ঠিক তখন প্রফেসর রশিদ উদ্দিন ছুটে যান ভিআইপি কামরায় থাকা আবুল খায়ের সাহেবের কাছে। তিনি অত্যন্ত বিনয়ের সাথে মন্ত্রীকে অনুরোধ করেন তার ক্ষমতার প্রভাব খাটিয়ে অন্তত একটি হেলিকপ্টারের ব্যবস্থা করতে। কিন্তু ক্ষমতা হারানো মন্ত্রী তখন চরম নিষ্ঠুর ও বিদ্রুপাত্মক আচরণ শুরু করেন। তিনি ব্যঙ্গ করে বলেন যে মন্ত্রীদের হাতে কোনো আলাদিনের চেরাগ থাকে না, যে খসা দিলেই ম্যাজিক কার্পেট চলে আসবে। প্রফেসর রশিদ উদ্দিন তখন নিজের পরিচয় দেন। তিনি আমেরিকার কর্নেল ইউনিভার্সিটির গণিতের একজন জগৎ বিখ্যাত অধ্যাপক। তিনি মন্ত্রীকে বোঝানোর চেষ্টা করেন যে একটি কল করলেই ঢাকা থেকে 10 মিনিটে হেলিকপ্টার চলে আসা সম্ভব। কিন্তু খায়ের সাহেবের মন গলে না। ক্ষোভে ও চরম বিরক্তিতে প্রফেসর রশিদ উদ্দিন তখন মন্ত্রীকে এক জঘন্য ও অদ্ভুত গালি দিয়ে বসেন। তিনি তাকে 3 দিনের বাসি ও পচা গু খাওয়ার কথা বলেন। মন্ত্রীকে হতভম্ব করে দিয়ে রশিদ উদ্দিন বেরিয়ে যাওয়ার পর মন্ত্রীর স্ত্রী সুরমা বেগম ফোন করেন। বনের অন্ধকারে থাকা সুরমা জানান যে তিনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলে খায়ের সাহেবের পদত্যাগ গৃহীত হওয়া আটকে দিয়েছেন। সুরমা আরও প্রকাশ করেন যে ট্রেনের ইঞ্জিন আসলে নষ্ট হয়নি, রাজনৈতিক কারণে রেলমন্ত্রীর নির্দেশে এটি থামিয়ে রাখা হয়েছিল। সুরমা তার স্বামীকে মনে করিয়ে দেন যে এককালে তিনি জনগণের কথা ভাবলেও এখন শুধু নিজেকে নিয়েই ব্যস্ত। ভোরের আলো ফুটতে আকাশে হেলিকপ্টারের শব্দ শোনা যায় এবং আফিয়া ও তার নবজাতক মেয়েকে উদ্ধার করা হয়। এই হট্টগোলের মাঝে আশাবের মা সাজেদা বেগম বৌমা বলে চিৎকার করতে করতে হেলিকপ্টারে উঠে যান। ট্রেনের এই বিভীষিকাময় রাত শেষ হওয়ার পর দেখা যায় জাফর সাহস করে রুবিকে তার ভালোবাসার কথা জানায়। অন্যদিকে চিত্রাও ডাক্তার আশাবের ব্যক্তিত্ব আর সাহসিকতা দেখে তার প্রেমে পড়ে যায়। সে মনে মনে সিনেমার মতো একটি রোমান্টিক দৃশ্যের স্বপ্ন দেখতে থাকে। তবে গল্পের একদম শেষে এক করুণ সত্য উন্মোচিত হয়। রেল লাইনের ধার দিয়ে হাঁটার সময় খায়ের সাহেব জানান যে তিনি জানেন ট্রেনের ওই লাশের কফিনটি আসলে প্রফেসরের নিজের সেলের। প্রফেসর রশিদ উদ্দিন স্বীকার করেন যে কানাডায় থাকাকালীন তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেলেও তিনি এক হাতে ছেলেকে বড় করেছিলেন। কিন্তু মাত্র 24 বছর বয়সে তার ছেলে মারা যায়। একজন বিশ্ববিখ্যাত গণিতবিদ হয়েও তিনি তার সন্তানকে বাঁচাতে পারেননি। সিনেমার শেষ দৃশ্যে দেখা যায় এক ঝুম বৃষ্টি। জানাজা শেষে সেই মৃতদেহের সামনে দাঁড়িয়ে থাকেন আজিজ আর রশিদ উদ্দিন। প্রফেসর বৃষ্টি থেকে বাঁচতে চাইলেও আজিজ বৃষ্টিতে ভেজার জেদ ধরেন। আজিজ বলেন যদি তার জ্বর আসে তবে তিনি এবার নিজেকে নয় বরং বৃষ্টির উপর দোষটা পাবেন, ঠিক যেমনটি তার মা ছোটবেলায় করেছিলেন। জীবনের গভীর দর্শন, ক্ষমতা, ভালোবাসা আর ত্যাগের এক অনবদ্য মিশেলে এভাবেই শেষ হয় বনলতা এক্সপ্রেস। তো পুরো মুভির কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো সেটি কিন্তু কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।